গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ শুরু করলাম। আর এই দেখো, ঘরদোর মোছামুছি থেকে ভ্লগটা স্টার্ট করছি। আর তোমরা দেখলাম যে এই সোফার লিঙ্কটা অনেকেই চেয়েছো, তো সোফার লিঙ্কটা আমি একটা শর্টস ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। তো দেখবে সেখান থেকে তোমরা কিন্তু পাবে, ক্লিক করলে কিনতে পারবে। তো অনেকেই দেখলাম খুব পছন্দ করেছো, তার জন্য থ্যাংক ইউ। আবার অনেকেই বলেছো, কণিকা তুমি কিছু ভুল করোনি, তুমি যেটা ইনভেস্ট করেছো সেটা ভালো কাজের জন্যই বা তোমার কাজে লেগেছে, বা সোফাটা তোমার দরকার ছিল ওই জন্য তুমি কিনেছো, কিছু ভুল করনি, এর জন্য আফসোস করো না। আসলে আমি বলেছিলাম না, ভুল ঠিকই নয়, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়েছিল যে না কিনলেই হয়তো হতো। তবে এই যে বললাম, আমি যে ডিসিশন নিয়েছিলাম তার 15 দিন আগেই এটা অর্ডার করা হয়েছিল, তো যে কারণে আমার তখন মানে আর কি ব্যাপারটা আর কি দরকার পড়েনি, তখন ওই জন্য অর্ডার করেছিলাম। মানে তখন ওটা দরকার ছিল, তবে যে জিনিসটার জন্য বলেছিলাম আগের দিন, তো সেই কাজটা আমার দরকার পড়েনি, তো তখন সেগুলো ভাবিনি। যাই হোক, চলো, যা হয় ভালোর জন্যই হয়, আর যেটুকুনি হয় ভালোর জন্যই হয়, সেটা ভেবেই আমি এগোই। তো যা হয়েছে ভালো হয়েছে, এখন আর আফসোস সত্যিই করে লাভ নেই, তোমরা ঠিকই বলেছো। তো চলো, আজকে কিছু স্পেশাল রান্নাবান্না করার ইচ্ছা আছে, কারণ বাড়িতে না অনেক দিন ধরে কিছু স্পেশাল বানানো হয় না, মানে বিরিয়ানি বানানো হয় না। হ্যাঁ, তবে আগের দিন বিরিয়ানি খাওয়া হয়েছিল, ওটা দোকানের বিরিয়ানি, আলু বিরিয়ানি খাওয়া হয়েছিল, কিন্তু বাড়িতে বানানো হয় না। তো আজকে এমনিতেই বাড়িতে ভাত রান্না করারই কথা ছিল, ভাত আর ঘরে সয়া চাপ আছে, তো সয়া চাপ রান্না করবো ভেবেছিলাম। তারপরে আমার মাথায় তো মাঝে মাঝে ক্যারা চাপে, মনে হলো যে না, নিজের হাতে অনেক দিন বিরিয়ানি বানাইনি, তো সয়া চাপ যখন করব আর বাড়িতে যখন ভাতই করব, তাহলে কেন না বিরিয়ানি মশলা আর একটু ঘি দিয়ে ওটাকে একটু বিরিয়ানির মতনই বানিয়ে নিই। তো যেই ভাবা সেই কাজ, তার আগে ঘরের কাজকর্মগুলো সেরে নিই। তো চলো, ঝটপট করে ঘরদোরগুলো আগে মুছে নিই। ঘর মোছা হয়ে যাওয়ার পর এই যে বোতলে জল ভরতে গেছিলাম, আর বোতলের জলগুলো না এই ঘরের মধ্যেই রেখে দিই, কারণ ওই বাইরে রাখলে জল প্রচণ্ড গরম হয়ে যায়, ঘরের মধ্যে রাখলে এখান থেকে নিয়ে খেতে পারবে, আবার জলগুলো পুরো ঠান্ডা হয়ে থাকে। আর মেয়ে এদিকে দেখো বাবার কাছে হোমওয়ার্ক করছে, বা কোনো যাই হোক অঙ্ক কিছু করছে। আর তোমাদেরকে একটু ঘরের লুকটা দেখিয়ে দিলাম। তো অনেকে কমেন্ট করেছে, কণিকা পরে একটা তোমার সোফা কভার কিনে নিও। হ্যাঁ গো, পরে একটা একটু সময় করে কিনবো, আমার এই মুহূর্তে খুব এমার্জেন্সি নয় যে আমার লাগবেই। তো ঠিক আছে, এখন একটা চাদর পাতা থাক, এমন কিছু খারাপ লাগছে না। তবে হ্যাঁ, একটা কভার পাতা থাকলে একটা আলাদাই আর কি সৌন্দর্য লাগবে, যে না ওটাই ওটার জিনিস, দেখতে ভালো লাগবে। তো দেখা যাক, পরে একটা কিনে নেবো, অবশ্যই কিনবো তোমাদের কথা মতো। তো এদিকে দেখো, মেয়ের সকালে ভাত করেছিলাম, আর ফেনা ভাত তো খাই সকালে, জানোই, সেভাবে একটা কিছু করে উঠতে পারি না, মানে ওই চালে ডালে, বা কোনো দিন শুধু চাল আলু বা কোনো সবজি থাকলো, বা এইভাবে আর কি একটু ঘি দিয়ে, বা কোনো দিন তেল নুন বলে মা তেল দিয়ে খাবো, ও আবার তেল দিয়ে খেতে বেশ ভালোবাসে মাঝে মাঝে, তো সেইভাবেই আর কি খেয়ে নেয়। আর তারপরে দুপুরে রান্নাবান্না, আর রাতে তো যদি ধরো কাজ থাকে তাহলে রুটি করতে পারি না, আর যদি কাজ না থাকে মানে শ্যুট না থাকে তাহলে হয়তো কোনো দিন রুটি করলাম, এইভাবেই আর কি চলে। তো যখন যেভাবে পারি, যেটুকুনি পারি সেভাবেই করার চেষ্টা করি। আসলে করে উঠতে পারি না, তারপরেও ভালো লাগে সংসারের কাজগুলো করতে নিজের মতো করে। আর এদিকে বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছি। আচ্ছা, গতকালের ভ্লগ, না গতকাল নয়, তার আগের দিনের একটা ভ্লগে বোধহয়, না গতকালের ভ্লগেই, সরি আমার একটু বলতে ভুল হচ্ছে, গতকালের ভ্লগেই আমাকে একজন কমেন্ট করেছিলে। আর এই কমেন্টটা না সত্যি কথা বলতে মানে প্রায় দিনই আসে, আমি জানি না সেই কমেন্ট করে কি না। মানে আমার বর খেয়ে মোটা হচ্ছে না রোগা হচ্ছে, সেটা নিয়েও কিছু মানুষের এত সমস্যা, সত্যি বলছি, মানে এরা এত নজর এদের খারাপ, মানে মানুষের নজর দিয়ে দিয়ে না মানুষকে শেষ করে ফেলতে পারে। আমার ভীষণই খারাপ লাগে যখন একটা মানুষের খাওয়া নিয়ে কথা বলা হয়, তাও একটা লিমিট রেখে কথা বলা আমার মনে হয় ভালো,
কিন্তু যখন আমি বারবার করে বলছি যে একটা মানুষ এই যত বছর ভ্লগ করছি তত বছর ধরে আমাকে এই কথাটা শুনতে হচ্ছে, আর তত বছর ধরেই আমি বুঝিয়েই যাচ্ছি। আসলে কিছু মানুষ আছে না, যাদেরকে ভালো কথায় তুমি সারা জীবন বোঝালেও তারা বুঝবে না, আর যারা বোঝার তারা তোমার একটা কথাতেই বুঝে যাবে। তো এই মানুষগুলো যারা এই 2-4 জন কমেন্ট করে, সেই মানুষগুলো হচ্ছে তাদের পর্যায়ে পড়ে। তোমরা একটু আগের দিনের ভিডিওটা গিয়ে দেখে এসো, মানে লিখেছে খাইয়ে খাইয়ে মোটা করে ফেলছে, আরও কী সব লিখেছে। তার আগের দিনের ভিডিওটাই ওরকম একটা কমেন্ট করেছিল। তো তার আগের দিনের ভিডিওটা আমি কোনো রিপ্লাই করিনি সেভাবে, কিন্তু আগের দিনের ভিডিওটা আমার এত খারাপ লেগেছে। মানে যেই মানুষটার জন্য আমার এত লড়াই, সেই মানুষটাকে যদি কেউ কিছু বলে না, আমার গায়ের রক্ত পুরো জল হয়ে যায়। মানে কি বলবো, পুরো টকবক করে ফুটতে থাকে, তখন মাথা পুরো খারাপ হয়ে যায়, কাজ করে না তখন আমার ব্রেন। তখন মনে হয় কি বলবো আমি নিজেও জানি না। এই ধরনের কমেন্টগুলো না প্লিজ করো না, মানুষটা তো অসুস্থ। তো ভীষণভাবে নজর লেগে যায়, ভীষণভাবে, বিশ্বাস করো আমি নিজের সামনে থেকে এগুলো ফিল করি। যখন একটা মানুষকে বারবার বলা হয়, একটা টাইমে কত বলা হয়েছে জানো, আর এখনও পর্যন্ত মানুষ বলে যাচ্ছে কমেন্ট সেকশানে এসে কিছু পাবলিক। তো আমার বর, তাকে লিখেছি আমার বর, আমি বুঝবো, আমি যদি খাওয়াতে পারি তো আমি খাইয়ে যাব। তো এরকম একটা রিপ্লাই আমি দিয়েছিলাম। তো রিপ্লাইটা আমার একটু কড়া ভাষাতেই ছিল, কারণ সবসময় আর নিজেকে কন্ট্রোল করা সত্যিই সম্ভব নয়। মানে মানুষকে বলতে বলতে না, যতক্ষণ না মানুষটা মরে যায় ততক্ষণ এদের শান্তি হয় না। অথচ মরে যখন যায় তখন সেই মানুষটাকে নিয়ে তারা আহা উহু করে যে মানুষটা কত ভালো ছিল, কিন্তু মানুষটা বেঁচে থাকতে সেই মানুষটাকে সম্মান দিতে পারে না। আমি বাড়িতে যদি বিরিয়ানি করি, বলবে বিরিয়ানি খাইয়ে খাইয়ে মানুষটাকে মেরে ফেলছে। আসলে আমার বর, আর বিরিয়ানি যদি এক হাঁড়ি বিরিয়ানি করি তো এক হাঁড়ি বিরিয়ানি তো আমার বর খায় না। যদি বাড়িতে লুচি করি তাহলে আমার বর 4টে থেকে, একটা পুরুষ মানুষ কটা লুচি খায়, 4টে থেকে 5টা এরকমই খায়। তো ও ঠিক সেই ততটাই খায়, আমি যতটা খাই, আমি ওই 2-3টে খাই, আমি বেশি খাই না, ও ঠিক ততটাই খায়। আর বাড়িতে ভালো মন্দ রান্না করলে তাই বলেই নয় যে সবটাই ও খেয়ে নিল, এরকম তো নয়। এরকম কোনো ব্যাপার আছে কি? সবাই তোমরা ভাগযোগ করে তবে খাই। দেখে এসেছো এতদিন কণিকা কীরকম, তো সেটা আশা করি তোমাদেরকে আর এক্সট্রা করে বোঝাতে হবে না। আসলে তোমাদের বুঝিয়েও লাভ নেই, কারণ তোমরা ট্যারা মানুষ, তোমরা কখনো সোজা হবে না। তো সে মানুষটার ওষুধ চলে, আমি এতবার বলেছি ওষুধ চলে, আর ওষুধ এত পাওয়ারের ওষুধ খায় যে মুভমেন্ট না হওয়ার জন্য, আর ওষুধের পাওয়ারে বেশি করে ও রিয়াকশানে মানুষ ফুলে যায়। আমি নিজেকে দেখে রিয়েলাইজ করছি, যবে থেকে আমার থাইরয়েড হয়েছে আমি কতটা মোটা হয়ে গেছি। তাই বলে আমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি কি? সকালে তো খাইই না, সকালে শুধু চা ছাড়া কিছু খাই না, দুপুরে মাপা ভাত, সেটা তোমরা জানো আমি কতটা ভাত খাই, আর রাতে কোনো দিন খাই, কোনো দিন মুড়ি খাই, কোনো দিন খাই না, এরকম ব্যাপার। ওরা তুমি 3 বেলায় মোটামুটি না খেয়ে বাঁচো, কেউ বলবে এসে হ্যাঁ গো এইভাবেই চলে আমাদের। কি বলবো বলো, সত্যি মানে কিছু বলার ভাষা নেই আমার এদেরকে। যাকে চলো, এদিকে দেখো আজকে আবার সেই বিরিয়ানি করব, আর আবার আমার বরকেই খাওয়াবো। তো এদিকে দেখো আজকে বিরিয়ানি করব বলে, তো ওদিকে চালটা ধুয়ে রেখেছিলাম অনেক আগেই, আর এবার এদিকে আলু কেটে নিচ্ছি। তো আজকে না সয়া চাপ দিয়ে করব বললাম না, তো সয়া চাপের রেসিপিটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। অনেকে জানতে চেয়েছিল আগের একদিন একটা ভিডিওতে, তো সেভাবে একটা শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো সয়া চাপটা না ফ্রোজেন সয়া চাপ, মানে ওটা ডিপ ফ্রিজেই থাকে, বের করে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, জলে ছেড়ে গেছে। তো ওটা একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ ফুটবে, না হলে ব্যাপারটা শক্ত হয়ে থাকে তো, আর একটু ফুটলে না নরম থাকে, মানে নরম হয়ে যায়। তো ওটা ওদিকে ফুটতে থাকুক, তারপরে স্লাইস করে কেটে নেব। আর এদিকে ঘরে দেখলাম কিছু কিছু সবজি আমার আনা ছিল, তো সেগুলোকেই কেটে নিলাম যা যা হাতের কাছে পেয়েছি। আর একটা পেস্ট করে নিয়েছি সয়া চাপ রান্না করব বলে, টমেটো বেশি করে একটু টমেটো দিয়েছি, আর হচ্ছে তোমার আদা, আর হচ্ছে লঙ্কা, ব্যাস এই দিয়ে রান্নাটা কমপ্লিট করব। আর হ্যাঁ, কয়েকটা গোটা গরম মশলা দিয়েছিলাম ওর মধ্যে, যাতে পরে আর একটা ভালো গন্ধ বেরোয় রান্না করার পর, আর খেতে ভালো লাগে।
তো দেখো এদিকে কিন্তু আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তো গুছিয়ে গাছিয়ে যদি নিতে পেরেছি তারপরে কিন্তু রান্না করতে সময় লাগে না। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ঘরে 1 প্যাকেট চাল ছিল, তোমাদেরকে বলেছিলাম যে একবার বিরিয়ানি খাবো বলে কিনেছিলাম 2 প্যাকেট চাল, তো মাঝে একদিন ওই ফ্রাইড রাইস করেছিলাম। আর আজকে ওই প্যাকেটটাই ভেঙে ভাবলাম যে বিরিয়ানি যখন করব তাহলে ঘরের চালে করব না, ওটা যখন আছে তাহলে ওটা দিয়েই করি। আর এই দেখো এইভাবে কাঠি ভরা থাকে সয়া চাপগুলোতে, আর এগুলো অনেক কিছু দিয়ে প্রিপেয়ার করে ওরা তৈরি করে। তো তোমার এর মধ্যে ময়দা দেওয়া থাকে, সয়া চাপ দেওয়া থাকে, সয়াবিন দেওয়া থাকে, আরও অনেক কিছু দেওয়া থাকে। তো যারা ধরো ভেজ খাও, ননভেজ খাও না, তার বদলে এগুলো এটা খেতে পারো, বেশ সুন্দর লাগে কষিয়ে টুষিয়ে রান্না করলে। তবে সত্যি কথা বলবো আমার না খুব বেশি ভালো লাগে না, আমি হাতে গুনতি 2-4 পিস খেলাম, ব্যাস, এর থেকে বেশি আমার আর চলে না, কারণ আমার একটা গন্ধ লাগে। যাই হোক, হয়তো আগে কখনো খাইনি ওই জন্য হয়তো হতে পারে। তবে খুব যে খারাপ লাগে সেটা নয়, ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু আমার কাছে একটা হালকা একটা সেই সয়াবিন, সেই কাঁচা সয়াবিনে যেরকম একটা গন্ধ ছাড়ে না, একটা ময়দা ময়দা, ওই টাইপের লাগে। বেশ অনেকটা খেয়ে নিলে, অল্প খেলে ঠিক আছে। তো এদিকে দেখো ছোটো ছোটো, আর বর বলেছে গণিকা আজকে ছোটো ছোটো করে পিস পিস করে রান্না করবে। আর এটা কাটলে না বেশ দেখতে ভালো লাগে, ভেতরটা ফাঁকা আর সাইডটা বেশ গোল গোল। আর এদিকে উজ্জ্বল বলছিল যে একটা পনির অর্ডার করে দিই, তাহলে বিরিয়ানিতে দিতে পারবে। আমি বললাম না, পনির আর অর্ডার করতে হবে না, ঘরে যা আছে তাই দিয়ে যখন রান্না করব তাহলে আর পয়সা আজকে খরচা করব না, আজকে ঘরের জিনিস দিয়েই করব। তো বলছে যে ঠিক আছে। আর পনিরটা ঘরেই ছিল, পরে দেখলাম ফ্রিজের মধ্যে পনিরটা রয়েছে। আর এদিকে দেখো ঘরে ছিল আমার ফ্রোজেন মটরশুঁটি, কড়াইশুঁটি, ওটাই বাটিতে কিছুটা বের করে নিলাম। আর এখানে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এদিকে এবার সয়া চাপটা ভাজতে বসিয়েছি। সয়া চাপ কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, যত ভাজবে তত টেস্ট লাগবে খেতে। তবে একেবারে একদম কড়া লালচে করে দেবে না, তাহলে শক্ত হয়ে যাবে, তখন ঝোলের মধ্যে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। তো দেখো এটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, অনলাইনে সার্চ করবে ফ্রোজেন সয়া চাপ, বা আমি দেখবে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে আজকে, ওখান থেকে তোমরা বাই করতে পারবে আর কি, অনেকে চাও তো তাই জন্য জানিয়ে দিলাম। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, তারপরে বিনস, পনির যা যা ছিল সব ভেজে নিয়েছি। আর এদিকে এবার এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন, একটু গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার এটাকে একটুখানি ভাজতে সময় দেবো। আর এর মধ্যে একটু হলুদ দিলাম, কারণ হলুদ দিলে না মশলাটা গায়ে ছিটে আসে না, না হলে ওই চিরবির চিরবির করে ছিটে আসে, সারা দুনিয়া এক হয়ে যায়। আর দিয়ে দিলাম, দিয়ে ওই যে বাটা মশলাটা ওটা দিয়ে এবার এর মধ্যে এক এক করে নুন, হলুদ, একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটু দইও দেবো ভেবেছি, কারণ বেশ খেতে ভালো লাগে, তাহলে একটু হালকা টকটক ব্যাপার আসবে। আর এই যে একটু লাল লাল হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তবে দই আনতে গিয়ে দেখছি দই একদম অল্প আছে, তো সেখান থেকে অল্প করেই দিলাম, কারণ টমেটো দিয়েছি, যদিও বললাম বেশি করে টমেটো দিয়েছি। আর রান্না করতে করতে রান্না চাপিয়ে দিয়ে আমি কিন্তু পুজো করতে চলে এসেছি, কারণ আমার কিছু করার নেই। সত্যি কথা বলতে, আমাকে হয়তো অনেকে বলবে রান্না করতে করতে পুজো দিতে চলে আসলে, সত্যিই আমার কিছু করার নেই। রান্না যদি করে একদম কমপ্লিট করে পুজো দিতে আসি, আমার অনেকটা লেট হয়ে যায়, তখন আর কিছু ভালো লাগে না। তো ওই জন্যই রান্না করতে করতে মাঝখানে ছুটি নিয়ে পুজো দিতে চলে আসি। ওদিকে কিন্তু আমার আস্তে করে গ্যাসটা আস্তে করে মশলাটা কষার জন্য পুরো একদম থালা চাপা দিয়ে এসেছি। তো ফুল টুল তুলে একদম ঠাকুরকে স্নান করিয়ে, আমি নিজে স্নান করে এই কাজগুলো করে রেখে গেছিলাম। তো তারপরে আবার মাঝখানে একটুখানি আবার অফ পেলাম, ভাবলাম যে না, এখন বসে থেকে লাভ নেই, পুজোটা চট করে গিয়ে করে আসি। তো দেখো এদিকে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর এবার এই ভাজা আলুটা দিয়ে দিচ্ছি।
আর এই ভাজা আলু না, মানে আলু যত ভেজে নেবে বিরিয়ানি তত খেতে ভালো লাগবে। আর এবার এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম, বেশ সুন্দর করে ভালো করে একদম কষিয়ে নেবো আলুর সাথে, কড়াইশুঁটিটা যাতে সেদ্ধ হয়ে যায় যেই জন্য। তো দেখো আলুর সাথে ভালো করে মশলা দিয়ে একদম কষিয়ে কষিয়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে দেবো আমি ওই সয়া চাপটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো। তো যে ভালো করে কষে গেছে, বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। আর এবার এর মধ্যে সয়া চাপটা দিয়ে দিলাম, সয়া চাপ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দেবো। আর বিরিয়ানি যখন করি না তখন একটু গ্রেভিটা বেশি করতে হয়, কারণ কিছুটা গ্রেভি ধরো চালের মধ্যে দিতে হয়। আর উজ্জ্বল বলে কি যে বিরিয়ানি করলে একটু ওর জন্য তরকারি আলাদা করে রেখে দিতে, তো শুধু ওর জন্যই রাখবো, ওই জন্য সবার জন্যই অল্প অল্প করে তরকারি বেশি করে করি, রেখে দিই। একটু ঝোলটা গ্রেভিটা বেশি দিলেই আর কি তরকারিটা থেকে যায়। তো দেখো এদিকে একদম লাল লাল ঝাল ঝাল বেশ কষা কষা সয়া চাপ কারি রেডি হয়ে গেছে। আর এভাবে ভাতের সাথে করলেও ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে কি মনে হলো যে না সয়া চাপ দিয়েই বিরিয়ানি করি, মানে সয়া চাপ যখন করবেই তো বিরিয়ানিটা একেবারে সেরে নিই, একসাথে দুই কাজ। আর এবার এর মধ্যে একটু চিনি দিচ্ছি, আর এটা ব্রাউন সুগার। অনেকে ভাববে এটা কী ভাই দিল, ব্রাউন সুগার আর কি, ঘরে যে চিনিটা নর্মালি খাওয়া হয় ওটা ফুরিয়ে গেছে, তো এটাই কিনেছিলাম, তো ভাবলাম যে আছে যখন তাহলে এটাই একটু দিই, একটু হালকা মিষ্টি মিষ্টি হবে। আর এটা কিন্তু বেশ ঝাল দিয়েছিলাম, বেশ লঙ্কা দিয়েছিলাম। তো ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, গরম মশলা তো আগেই দেওয়া হয়ে গেছিলো। ব্যাস আমার রান্না রেডি, এবার শুধু সাজানোর পালা, মানে লেয়ারিংয়ের পালা। তো যাই হোক তাই হোক করে দেবো। একটু ধনেপাতা হলে খুব ভালো হতো, তবে ধনেপাতাটা ছিল না ঘরে। তো হঠাৎ করেই প্ল্যান, যেই জন্য আর প্রিপারেশান কিছু নিতে পারিনি সেভাবে। আর এদিকে দেখো ভাতের লেয়ার দিয়ে তার উপরে একটু গ্রেভি, সয়া চাপ, আলু সব দিয়ে তার উপরে ভাজা যেগুলো রেখেছিলাম তোমার বিনস, গাজর আর হচ্ছে গিয়ে বাবা পনির দিয়ে ওপর থেকে বিরিয়ানি মশলা আর দিলাম একটু ঘি, আবার ভাতের লেয়ারিং করে। আর এটা কিন্তু শুধু ঘি নয়, একটু ঘি আর এর সাথে একটু বাটার দেওয়া আছে, ওই জন্য কালারটা একটু হলুদ হলুদ লাগছে। বাটার দিয়ে দেখবে বিরিয়ানিতে খুব টেস্ট হয়। আর এরকম নিরামিষ বিরিয়ানি, তো নিরামিষ বিরিয়ানি যদি একটু ঘি একটু বেশি দাও, একটু ঘি বা একটু গ্রেভিটা বেশি করো না, তাহলে দেখবে বেশ একটু মাখো মাখো ব্যাপারটা হবে। আর ওই ঝরঝরে বিরিয়ানি হলে বর খেতে চায় না, যেই কারণে একটু মাখো মাখো করার চেষ্টা করি। তো আবার কিন্তু সেম একই রকমভাবে লেয়ার করে নিলাম। আর আমি তো এরকম লেয়ার করে বিরিয়ানি করি যখন করি, এটাই আমার সুবিধা হয়। পরে সুন্দর করে একদম তোলারও একটা টেকনিক আছে, একদম পুরো নিচ থেকে ওপর অবধি এক সাইড দিয়ে তুলতে হবে, তাহলে সাদা মশলার লেয়ার, আলু সব উঠবে, একটা কিচ্ছু কাটবে না। আর যদি শুধু ওপর দিক দিয়ে তোলো বা যদি নিচের দিক দিয়ে তোলো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আবার অনেকে মিক্স করেও নেয় পরে কোনো হাঁড়ি টাড়ির মধ্যে, তো আমি আর পরে মিক্স করি না, এভাবে সাজিয়ে দিই, পরে সুন্দর করে তুলি এক সাইড দিয়ে। তো দেখো এই যে আমার কিন্তু বিরিয়ানি দমে দেওয়া হয়ে গেছে আর সুন্দর ধোয়া বেরোচ্ছে। তো এবার ভাত বেড়ে নিচ্ছি, এক সাইড দিয়ে হালকা করে তুলে বেশ সুন্দর করে গ্রেভিটার সাথে একটু হালকা মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভাতটা বেড়ে নিচ্ছি। আর ওদিকে যে সয়া চাপটা করেছিলাম, তো সয়া চাপটাও কিন্তু কিছুটা রেখে দিয়েছিলাম। আর আজকে বেশ বিরিয়ানির প্রশংসা পেয়েছি, বর বলেছে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। তো এদিকে সয়া চাপ অল্প অল্প করে সয়া চাপ কারি দিয়ে দিচ্ছি। আর ভাতের মধ্যেও তো দিয়েছি, আলু রয়েছে, সয়া চাপ রয়েছে, তো সেগুলো আর কি সেগুলো খেতে পারবে। আর এইটা কারিটার সাথে এটাও খেতে পারবে। তো যাই হোক এবার আমাদেরটা বেড়ে নিচ্ছি। আমি তো বেশি খাবো না, অল্পই নেব, তো দেখা যাক কতটুকু কি খেতে পারি। পরে আবার খানিকটা রেখেও গেছিলাম, কারণ আমি না ভাবি যে মনে হয় যে হ্যাঁ খাবো হয়তো বেশি, কিন্তু পরে আর খেতে পারি না নিয়ে গেলে। ওই জন্য দেখবে আমি আমার জন্য ঘরে সবচেয়ে ছোট প্লেটে ভাত বাড়ি বা বিরিয়ানি বাড়ি। বিরিয়ানি হলে হয়তো একটু বেশি নিই, হ্যাঁ, কিন্তু ভাত হলে একদম কম নিই। আর ভাত খাওয়া আগের থেকে এখন আরও কমিয়ে দিয়েছি, মানে একদম বাচ্চাদের মতো ভাত খাই। কারণ সত্যি কথা বলতে না একটুতে এখন পেট ভরে যায়, খাওয়া টাওয়ার আর রুচি বা ইচ্ছা কোনোটাই আমার মধ্যে নেই, ভালো লাগে না। তো ওই জন্য সবথেকে ছোটো প্লেটে আমার জন্য ভাতটা বাড়ি। আর তো চলো এদিকে নেওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কাছ থেকে যে বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে দুর্দান্ত হয়েছিল। বুঝতেই পারছো এর মধ্যে সমস্ত রকম সবজি দেওয়া রয়েছে, যেমন ভেজ বিরিয়ানিতে যা যা দরকার। একটু মাশরুম দিলে আরও ভালো হতো, তবে মাশরুম আমি পাইনি, অনলাইনে খুঁজেছিলাম। তো কেমন দেখতে হয়েছে আমাকে জানিও, হ্যাঁ, আর তোমরা যদি বানাও সেটা আমাকে জানিও। চলো সবাই ভালো থেকো, ভিডিওটা আজকে এ পর্যন্ত।